দ্য টাইমস অফ ফেলুদা। ফেলুদা যে সত্যি পরদিন ভোরে উঠে টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট করে তখনই প্রফেসর কানুনগোর সঙ্গে দেখা করতে যাবে সেটা আমি ভাবিনি। আমার ইচ্ছে ছিল আজ সমুদ্রে স্নান করব, ও থাকলে একজন সঙ্গী জুটত। কারণ লালমোহনবাবুকে বলাতে উনি আমার কাঁধে হাত রেখে বললেন, দেখো তপেশ, তোমাদের বয়সে রেগুলার সাঁতার কেটেছি, আমার বাটারফ্লাই স্টক থেকে লোকে ক্ল্যাপ পর্যন্তও দিয়েছে, কিন্তু হেতো আর বে অফ বেঙ্গল এক জিনিস নয় ভাই। আর পুরীর ঢেউ বড় ট্রেচার্স, বোম্বাইয়ের সমুদ্র হলে দ্বিধা করতুম না। সত্যি বলতে কি, আজকের দিনটা স্নানের পক্ষে খুব সুবিধের নয়। সারা রাত টিপ টিপ করে বৃষ্টি পড়েছে, এখনও মেঘলা আর গুমোট হয়ে রয়েছে। তাই শেষ পর্যন্ত ঠিক হলো স্নানটা না হয় ফেলুদার সঙ্গেই করা যাবে। আজ শুধু একটু বিচে হেঁটে আসবো। 7টার মধ্যেই চা, ডিম, রুটি খেয়ে আমরা দুজন বেরিয়ে পড়লাম। লালমোহনবাবুর কাল রাত থেকেই বেশ খুশি খুশি ভাব। মনে হয় লক্ষণ গণৎকর তার জন্য দায়ী। বিচে এসে দেখি খা খা, এই দিনে এত সকালে কে আর আসবে। দূরে জলে 2-3টে নুলিয়াদের নৌকা দেখা যাচ্ছে, তবে কালকের সেই নুলিয়া বাচ্চাগুলো নেই। তার বদলে কয়েকটা কাক রয়েছে। ঢেউয়ের জল সরে গেলেই তিরিং তিরিং করে এগিয়ে গিয়ে ফেনার ঠোকর দিয়ে কি যেন খাচ্ছে, আবার ঢেউ এলেই তিরিং তিরিং করে পিছিয়ে আসছে। দুজনেই ভেজে বালির ওপর দিয়ে হাঁটছি। এমন সময় লালমোহনবাবু বললেন, সি বিচে শুয়ে রোদ পড়ানোর বাতি কাছে সাহেব মেমদের এটা শুনেছি, তবে মেঘ পোয়ানোর কথা তো শুনিনি হে। আমি জানি কথাটা কেন বললেন ভদ্রলোক। একজন লোক চিত হয়ে শুয়ে আছে বালির ওপর, হাত 50 দূরে। বাইরে যেখানটা বীজ শেষ হয়ে পার উঠেছে সেই দিকটাই। আর একটু বাঁয়ে শুলেই লোকটা একটা ঝোপটার আড়ালে পড়ে যেত। কেমন যেন মনে হচ্ছে না। আমি জবাব না দিয়ে পা চালিয়ে এলাম, কেননা আমারও খুব একটা খটকা লেগেছে। 10 হাত দূর থেকেও মনে হয় লোকটা ঘুমোচ্ছে, কিন্তু আর একটু এগোতেই বুঝলাম তার চোখ দুটো খোলা, আর মাথায় কোঁকড়ানো ঘন চুলের পাশে বালির ওপর চাপ বাঁধা রক্ত। পুরো গোপ, ঘন ভ্রু, রং বেশ ফর্সা, গায়ে ছাই রঙের সুতির কোট, সাদা প্যান্ট আর নীল স্ট্রাইপড শার্ট। জুতো আছে, মোজা নেই। ডান হাতের কড়ে আঙুলে একটা নীল পাথর বসানো আংটি। হাতের নখ কাটা হয়নি অন্তত 1 মাস। কোটের বুক পকেটে ফুলে উঁচু হয়ে আছে, মনে হয় কাগজপত্র আছে। ভীষণ ইচ্ছে হচ্ছিল কাগজগুলো বার করে দেখতে, কারণ পুলিশ তাই করবে, আর তা হলে হয়তো লোকটাকে জানতে পারা যাবে। ডোন্ট টাচ, বললেন লালমোহনবাবু। যদিও সেটা বলার কোনো প্রয়োজন ছিল না, ফেলুদার সঙ্গে থেকে এসব আমার জানা আছে। আমরাই তো ফার্স্ট, বললেন লালমোহনবাবু। ভদ্রলোক পকেটে হাত ঢুকিয়ে রেখেছেন, যেন কিছুই হয়নি এমন ভাব, কিন্তু গলার স্বরে বোঝা যায় ওর তালু শুকিয়ে গেছে। আমি বললাম, তাই তো মনে হচ্ছে। ভদ্রলোক আবার বিড়বিড় করে বললেন, যাক, তাহলে আমারই ডিসকভার করলুম। আমি ভাবটা কাটিয়ে নিয়ে বললাম, চলুন দেখি, এবার চলুন, রিপোর্ট করতে হবে। ইয়েস, রিপোর্ট। 5 মিনিটের মধ্যে হোটেলে ফিরে এলাম। ইতিমধ্যে ফেলুদা হাজির। পাপসে যখন পা না মুছেই ঢুকলেন এবং ঘরের মেঝেতে 6টাখানেক বালি ছড়ালেন, তখন বেশ বুঝতে পারছি আপনি সবিশেষ উত্তেজিত। কফি হাতে খাটে বসে ফেলুদা লালমোহনবাবুকে উদ্দেশ্য করে বলল, লালমোহনবাবু ঘটনার রং চড়াতে গিয়ে দেরি করে বলবেন বলে আমি 2 কথায় ব্যাপারটা বলে দিলাম। 1 মিনিটের মধ্যে ফেলুদা নিজেই ফোন করে থানায় খবরটা দিয়ে দিল। ওইভাবে সংক্ষেপে গুছিয়ে আমি বলতে পারতাম না। লালমোহনবাবু তো নয়ই। কোন সম্পর্কে? ফেলুদা শুধু একটাই প্রশ্ন করল, লোকটার পাশে কোনো অস্ত্র পড়ে থাকতে দেখেছিলে নাকি? পিস্তল? না ফেলুদা, তবে বাঙালি নয়, এই বিষয়ে আমি ডেফিনিট, বললেন লালমোহনবাবু। কেন বলছেন? ফেলুদা জিজ্ঞেস করল। জোড়া ভুরু ভয়ঙ্কর কনফিডেন্টের সঙ্গে বললেন, জটায়ু বাঙালিদের হয় না, আর ওই রকম চোয়ালও হয় না। বাজরার রুটি আর গোস্ত খাওয়া চোয়াল, যদ্দূর মনে হয় বুন্দেলখন্দের লোক। ফেলুদা যে ইতিমধ্যে ডিএজি সেনের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে ফিরেছে সে কথা এতক্ষণ বলেনি। 8:30টায় টাইম দিয়েছেন এবং সেক্রেটারি আর বলছেন 15 মিনিটের বেশি থাকা চলবে না। আমরা 15 মিনিট হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। এবার বিচে পৌঁছে দূর থেকেই বুঝলাম যে লাশের পাশে বেশ ভিড়।
খবর এতক্ষণে ছড়িয়ে পড়েছে পুরীর সমুদ্র তটে এভাবে আর আগে খুন হয়েছে কিনা সন্দেহ। আমি জানতাম যে এখানকার থানার কিছু অফিসারের সঙ্গে রাউরকেল্লার কেসটার সঙ্গে ফেলুদা আলাপ হয়েছিল, যিনি ফেলুদাকে দেখে হেসে হাত বাড়িয়ে এগিয়ে এলেন। তিনি শুনলাম সাব ইন্সপেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র। কি হে, এবার কি ছুটি ভোগ নাকি? মহাপাত্র জিজ্ঞেস করলেন। সেই রকমই তো বাসনা ছিল, বলল ফেলুদা। কে খুন হলো? স্থানীয় লোক নয় বলেই তো মনে হচ্ছে। নাম দেখেছি রূপচাঁদ সিং। তা কিসে পেলেন? ড্রাইভিং লাইসেন্স। কোথাকার? নেপাল। পুরো চশমা পরা একজন বাঙালি ভদ্রলোক পুলিশের ফটোগ্রাফকে ঠেলে সরিয়ে এগিয়ে এসে বললেন, আমি লোকটাকে দেখেছি। কাল বিকেলে স্বর্গদ্বার রোডে একটা চায়ের দোকানের বাইরে বসে চা খাচ্ছিল। আমি পান কিনছিলাম। পাশের দোকান থেকে লোকটা আমার কাছ থেকে দেশলাই চিনি সিগারেট ধরায়। মরল কীভাবে? ফেলুদা মহাপাত্রকে জিজ্ঞেস করল। রিভলভার বলেই তো মনে হচ্ছে, তবে ওয়েপেন পাওয়া যায়নি। এটাতে দেখতে পারেন লাইসেন্সের ভেতরে গোজা ছিল। ভদ্রলোক একটা মাঝারি সাইজের ভিজিটিং কার্ড ফেলুদার দিকে এগিয়ে দিলেন। একদিকে কাঠমান্ডুর একটা দর্জির দোকানের নাম ঠিকানা, অন্যদিকে বেশ কাঁচা হাতে ইংরেজিতে লেখা একে সরকার, 14 মেহের আলী রোড, ক্যালকাটা। বানান ভুলগুলো আর নাইবা বললাম। ফেলুদা কার্ডটা ফেরত দিয়ে বলল, ইন্টারেস্টিং ফ্যাকরা যদি বেরোয় তো জানাবেন। আমরা নীলাচল হোটেলে আছি। আমরা লাশ পেছনে ফেলে এগিয়ে গেলাম। আজ যে বাড়িটাকে দেখে আমরা তারিফ না করে পারিনি, আজ মেঘলা দিনে সেটা যেন মেদা মরে গেছে। ভেতরে যাওয়ার জন্য আর হাত ছানি দিয়ে ডাকছে না। গেটের বাইরে একজন লোক দাঁড়িয়ে, বয়স 25-এর বেশি না, দেখলে মনে হয় চাকর। সে আমাদের দিকে এগিয়ে এসে বলল, মিত্রবাবু। ফেলুদা এগিয়ে গেল। আমি মিত্রবাবু। আসুন ভেতরে। বাগানটাকে দুভাগে চিরে একটা নুড়ি ফেলা পথ বারান্দার দিকে চলে গেছে। দেখলাম সেটা আমাদের পথ নয়। 3 তলায় যেতে হলে বাড়ির বাঁ পাশ দিয়ে গলির মধ্যে দিয়ে যেতে হয়, কারণ 3 তলার দরজার আর সিঁড়ি বাড়ির পেছন দিকেই। গলির মাঝামাঝি এসে লালমোহনবাবু হঠাৎ হিক শব্দ করে 3 হাত পিছিয়ে গিয়েছিলেন, আর কারণ মাটিতে পড়ে থাকা একটা সরু লম্বা সাদা কাগজের ফালি। লালমোহনবাবু সেটাকে সাপ মনে করেছিলেন। সিঁড়ির সামনে গিয়ে চাকর আমাদের ছেড়ে দিল, কারণ উপর থেকে একটি ভদ্রলোক নেমে এসেছেন। মিস্টার মিত্র, আসুন আমার সঙ্গে। ফেলুদাকে চিনেছেন নাকি? মুখের হাসি তো তাই বলছে। ভদ্রলোকের চোখে মাইনাস পাওয়ারের চশমা, গায়ের চামড়া বলছে বয়স 35-এর বেশি নয়, কিন্তু মাথার চুলের মধ্যেই বেশ পাতলা হয়ে গেছে। আপনার পরিচয়টা? সিঁড়িতে উঠতে উঠতে জিজ্ঞেস করলো ফেলুদা। আমার নাম নিশীথ বোস। আমি দুর্গাবাবুর সেক্রেটারি। দুর্গাবাবু? ওর নাম তাহলে দুর্গাবতী সেন। এখানে সবাই ডিজি সেনই চেনেন। সিঁড়ি দিয়ে উঠে ডাইনে একটা ঘর, বোধহয় সেটাতে সেক্রেটারি থাকেন, কারণ একটা তক্তপোষের পাশে একটা ছোট্ট টেবিলের ওপর একটা টাইমরাইটার চোখে পড়ল। বাঁয়ে একটা প্যাসেজে দুটিকে দুটো ঘর, শেষ মাথায় ছাদ। সেই ছাদেই যেতে হলো আমাদের। মাঝারি ছাদ, একপাশে একটা কাঁচের ঘরের মধ্যে কিছুটা অর্কিড। ছাদের মাঝখানে একটা বেতের চেয়ারে বসে আছেন একটি বছর 60-এর ভদ্রলোক। লালমোহনবাবু যে পরে বলেছিলেন ব্যক্তিত্ব হইতে ক্যাপিটাল বি, সেটুকু ভুল বলেননি। টকটকে রং, ভাষা ভাষা চোখ, কাঁচা পাকা মেলানো ফ্রেঞ্চ কাট দাড়ি আর মুগুর ভাঙা চওড়া কান। চেয়ারে বসেই নমস্কার করছেন দেখে প্রথম একটু কেমন কেমন লাগছিল, তারপর কারণটা বুঝলাম। নীল প্যান্টের তলা দিয়ে লোকটার বাঁ পায়ের যেটুকু দেখা যাচ্ছে সবটুকুই ব্যান্ডেজে ঢাকা। আমাদের জন্য আরও 3টে চেয়ার বার করে রাখা হয়েছে। আমরা বসলে পর ফেলুদা বলল, আপনি যে আমাদের সময় দিয়েছেন তার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। আপনি পুরনো পুঁথি সংগ্রহ করেন, শুনে আসার লোভ সামলাতে পারলাম না। ওটা আমার অনেক দিনেরই শখ। আমাদের দিক থেকে দৃষ্টি সরিয়ে আকাশের দিকে চেয়ে কথাটা বললেন ভদ্রলোক, চেহারার সঙ্গে মানানসই গলার স্বর। ফেলুদা বলল, আমার এক জ্যাঠামশাই আছেন, নাম সিদ্ধেশ্বর বোস। তার 3টে পুঁথি আছে। আপনি বোধহয় একবার সেগুলো দেখতে গিয়েছিলেন। কি পুঁথি? 3টিই বাংলা, 2টো অন্নদামঙ্গল আর একটা গোরক্ষ বিজয়। তা গিয়ে থাকতে পারি, পুঁথির পেছনে ঘুরেছি অনেক। আপনার কি তবে সব বাংলা পুঁথি? না, অন্য ভাষাও আছে, যেটা বেস্ট সেটা সংস্কৃত। কবেকার পুঁথি? 12th সেঞ্চুরি। আমি মনে মনে বললাম,
জিনিসটা যদি আমাদের দেখার ইচ্ছেও থাকে বলে কোনো লাভ হবে না। ভদ্রলোকের মর্জি হলে দেখাবেন, না হয়তো দেখাবেন না। লোকনাথ? বুঝলাম চাকরের নাম লোকনাথ, কিন্তু তাকে হঠাৎ ডাকা কেন? চাকরের বদলে মুহূর্তের মধ্যে চলে এলেন নিশীথবাবু, পর্দার বাইরেই দাঁড়িয়েছিলেন। কি কি স্যার? লোকনাথ নেই, বেরিয়েছেন। কিছু বলবেন কি? মিস্টার সেন ডান হাতটা বাড়িয়ে দিলেন। নিশীথবাবু সেটা ধরে ভদ্রলোককে চেয়ার থেকে উঠতে সাহায্য করলেন। আসুন আমার সাথে। ভদ্রলোকের পেছন পেছন আমরা ছাদ থেকে প্যাসেজ থেকে শোবার ঘরে গিয়ে ঢুকলাম। বড় ঘর, বাঁয়ে একটা প্রকাণ্ড খাট, যাকে ইংরেজিতে বলে 4 পোস্টের। খাটের পাশে একটা কাশ্মীরি টেবিল, একটা ল্যাম্প, দুটো ঔষধের শিশি আর একটা কাঁচের গেলাস। একটি মাঝারি সাইজের রোল টপ ডেস্ক, একটা চেয়ার, আর দেয়ালে লাগানো পাশাপাশি দুটো গোদরেজের আলমারি। খোলো। হুকুমটা হলো সেক্রেটারিকে। নিশীথবাবু খাটের ওপর রাখা বালিশের তলা হাত করি একটা চাবির গোছা বার করে ডেস্কের পাশে আলমারিটা খুললেন। ভিতরে 4টে সেলফ, আর প্রত্যেকটাতে পাশাপাশি থরে থরে সাজানো শালুতে মোড়া লম্বা লম্বা প্যাকেট, সব মিলিয়ে আন্দাজ 40-45টা। এতেও আছে কিছু। অন্য আলমারি দেখিয়ে বললেন দুর্গাকুতি সেন। তবে আসলটা বেরোলো সেলফ থেকে নয়, নিচের দিকের একটা দেরাজ থেকে। লক্ষ্য করলাম তার নিচে আর একটা পুঁথি রয়েছে। নিশীথবাবু হুকুম পেয়ে শালুর ওপর ফিতের বাঁধনটা খুলে ফেললেন। ভিতর থেকে বেরিয়ে এলো দুদিকে কাঠের পাটার মধ্যিখানে স্যান্ডউইচ করা 12শ শতাব্দীর পুঁথি। ভাষাটি ছিল সংস্কৃতের। অষ্টাদশ সহস্রিকা প্রজ্ঞাপারমিতা, বললেন দুর্গাকুতি সেন। অন্যটা কল্পসূত্র। কাঠের পাটার ওপরে আশ্চর্য সুন্দর রঙিন ছবি। এতদিনের পুরনো হওয়া সত্ত্বেও রঙের জৌলুস কমেনি। প্রতিটা কাগজের নয় তাল পাতার। হাতের লেখা যে এত পরিপাটি আর এত সুন্দর হতে পারে তা আমার ধারণাই ছিল না। লালমোহনবাবু চাপা গলায় মন্তব্য করলেন, ধন্যী ছেলের অধ্যবসায়। ফেলুদা বলল, এটা কোথায় পেলেন জানতে পারি কি? ধর্মশালা, বললেন ভদ্রলোক। তার মানে কি এই জিনিস তিব্বত থেকে দালাই মালাই সঙ্গে এনেছিলেন? হ্যাঁ। ভদ্রলোক পুঁথিটা ফেলুদার হাত থেকে নিয়ে নিশীথবাবুকে দিয়ে দিলেন। সেটা আবার ফিতে বাঁধা অবস্থায় যেখানে ছিল সেখানে চলে গেল। আপনি কি আপনার জ্যাঠার হয়ে সুপারিশ করতে এসেছেন? প্রশ্নটা শুনে বেশ হকচকিয়ে গিয়েছিলাম। ফেলুদা কিন্তু নানান বেয়ারা প্রশ্নের সামনে পড়েও নিজেকে দিব্যি ঠান্ডা রাখতে পারে। বলল, আগে না, আমি এসব জিনিস নিয়ে ব্যবসা করি না। বললেন মিস্টার সেন, কেউ যদি দেখতে চাই তো দেখাতে পারি, এই পর্যন্ত। আমার যেটার সামর্থ্য নেই এই জিনিস কেনার। হেসে বলল ফেলুদা, অবিশ্বাস্য, আমার কোনো ধারণা নেই এর কত দাম হতে পারে। অমূল্য। কিন্তু এই এসবও তো দেশের বাইরে চলে যাচ্ছে। চামার যারা বিক্রি করে তারা চামার। আপনার ছেলের এই বিষয়ে খুব একটা ইন্টারেস্ট নেই, তাই না? দুর্গাগতিবাবু কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়লেন প্রশ্নটা শুনে। খাটের পাশে টেবিলটার দিকে চেয়ে কয়েক মুহূর্ত চুপ থেকে বললেন, ছেলেকে আমি চিনি না স্যার, ইনি একজন বিখ্যাত গোয়েন্দা স্যার। নিশীথবাবু হঠাৎ এই সময় এই কথাটা কেন বললেন বুঝলাম না। দুর্গাগতিবাবু একবার ফেলুদার মুখের দিকে চেয়ে দৃষ্টি ঘুরিয়ে নিয়ে বললেন, তাতে ভয়ের কি? আমি কি খুন করেছি নাকি? শ্যামলালবাবু ঠিকই বলেছিলেন। ভদ্রলোকের হাবভাব কথাবার্তা সত্যি পিকিউলার। অবিশ্বাস্যের পরের কথাটা আরও তাজ্জব, প্রায় একেবারে হেয়ালির মতো। যা হারিয়েছি তা ফিরিয়ে আনা গোয়েন্দারও কম্য নয়। যে পারে সেই করেছে চেষ্টা। বন্ধ দরজা খুলেছে একে একে। গোয়েন্দার কিছু করার নেই এতে। মিনিট হয়ে গেছে, তাই ফেলুদা দরজার দিকে ফিরল। নিশীথবাবু যেন কিছু একটা ব্যস্ত হয়ে বললেন, আসুন। আমরা পুঁথির মালিককে ধন্যবাদ জানিয়ে নিচে রওনা দিলাম। ভদ্রলোকের পায়ে কি ব্যাপার? ফেলুদা নিচে নামতে নামতে প্রশ্ন করল। ওকে গাউটে ধরেছে। গেটে বাত, বললেন নিশীথবাবু। খুব শক্ত সমর্থ লোক ছিলেন আগে, এই মাস 3 হলো কাহিল হয়ে পড়েছেন। যে ওষুধগুলো দেখলাম সে কি গাউটের নাকি? আগে হ্যাঁ, কেবল একটা ঘুমের ওষুধ, লক্ষণবাবুর দেওয়া। গণৎকার লক্ষণ ভট্টাচার্যি? প্রশ্ন করলেন লালমোহনবাবু। আগে হ্যাঁ, উনি অ্যালোপ্যাথি আয়ুর্বেদ দুটোই ভালো জানেন। বেশ কোয়ালিফাইড লোক, অনেক কিছু জানেন বটে। কর্তার সঙ্গে মাঝে মাঝে পুঁথি নিয়েও কথাবার্তা বলতে শুনেছি। আশ্চর্য লোক, বললেন জটায়ু। ফেলুদার ভুরুটা যে কেন কুঁচকে রয়েছে সেটা